তো এই গল্পের শুরু হয় ডিভাইন রেলম থেকে, যেখানে আমরা দেখতে পাই যে বেশ কিছু ইভিল গডস এখানে দুজন মেয়েকে ফলো করছিল এবং তারা সেই দুই সুন্দরী গডেসকে বলছিল যে সু মিয়াও এবং বাই ইউভি, তোমরা দুজন 3 রেলমসকে বিপদে ফেলেছ, এটা একটা বিরাট অপরাধ, তাই আমাদের তোমাদের খতম করতে হবে। এর উত্তরে মিয়াও একটি ফরমেশন তৈরি করে তাদের ওপর কাউন্টার অ্যাটাক করে বলে, আমি জানি তোমরা চাও সবাই তোমাদের পূজা করুক, কিন্তু এমনটা হতে পারে না, এর চেয়ে ভালো আমাদের মৃত্যু হোক। এই বলে সেই দুই গডেস তাদের সাথে ফাইট ব্যাক করার চেষ্টা করে, কিন্তু এখানে উপস্থিত গডসদের সংখ্যা অনেক বেশি ছিল, যারা 4 দিক থেকে এই দুজনকে ঘিরে ধরেছিল। তবে বাই ইউভি এবং সু মিয়াওয়ের কাছে ছিল ইয়েন ইয়াং ডিভাইন ভেইনস, যা এত পাওয়ারফুল ট্রেজার যে সেই সব গডস এটা পেতে চাইছিল। এই এক্সট্রিম ইয়েন ইয়াং ডিভাইন ভেইনসগুলি অর্জন করার জন্য এরা সবাই অজুহাত দিচ্ছিল, আর সু মিয়াও ও বাই ইউভি এই কথাটা ভালো করেই জানত। তাই তারা রেগে গিয়ে তাদের ইয়েন ইয়াং ডিভাইন ভেইনসের পাওয়ার অ্যাক্টিভেট করে এখানে একটি বিশাল ফরমেশন তৈরি করে ফেলে, যার ভেতর থেকে সু মিয়াও তার পাওয়ার ব্যবহার করে ছোট ছোট কিছু ফিনিক্স বার্ডস বের করে, যেগুলো দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই ফ্লেমিং বার্ডসগুলিকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য আমরা দেখি যে বাই ইউভি তার ইভিল ম্যাজিক ব্যবহার করে। এর ফলে সেই সব ছোট বার্ডস একত্রিত হয়ে একটি বড় ইভিল ম্যাজিক বার্ডে রূপান্তরিত হয়ে যায়, এবং এই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল ছিল যে এর সামনে সেই সব গডস একজোট হয়েও টিকে থাকতে পারছিল না, যা দেখে মনে হচ্ছিল যে মিস বাই ইউভি এবং সুমিয়াও জিততে চলেছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ সেখানে ইমমর্টাল রেলমের এম্পায়ার এসে যায়, যে তার পাওয়ার্স ব্যবহার করে সেই বার্ডটিকে ডিস্ট্রয় করে বলে যে বাই ইউভি, তুমি ভালো করে জানো যে ইমমর্টাল রেলমে ইভিল ম্যাজিক ব্যবহার করা নিষিদ্ধ, এটা এখানকার হেভেনলি রুলসের বিরুদ্ধে, তাই তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমাকে তোমায় শাস্তি দিতে হবে। এই বলে সেই ইমমর্টাল এম্পায়ার এখানে এদের ওপর প্রেশার দেওয়া শুরু করে দেয়। কিন্তু মিস সুমিয়াও তো জানতো যে এই সবই ইমমর্টাল এম্পায়ারেরই ষড়যন্ত্র, তাই সে রেগে গিয়ে বলে যে তুই নীচ ডিমন, এই ভালো আর খারাপের নাটক করা বন্ধ কর, আমি জানি এই সব তুই করাচ্ছিস। যার উত্তরে সেই এম্পায়ার রেগে যায় এবং রাগের সাথে বলে যে তোমাদের দুজনের এত সাহস কি করে হলো, আর এই বলে সে তার পাম টেকনিক ব্যবহার করে তাদের দুজনকে পিষে মারার চেষ্টা করে। বাই ইউভি এবং সুমিয়াও জানতো যে এর মোকাবিলা করা খুব কঠিন হবে, কিন্তু তবুও তারা হার মানে না এবং তারা তাদের ইন অ্যান্ড ইয়াংয়ের পাওয়ার একত্রিত করে এখানে একটি ডিভাইন সোর্ড ক্রিয়েট করে নেয়, যা ব্যবহার করে তারা সেই এম্পায়ারের পাম অ্যাটাকের সাথে টক্কর দিতে শুরু করে। এখানে এই দুটি অ্যাটাকের সংঘর্ষের কারণে আমরা দেখি যে খুব ভয়ঙ্কর প্রেশার তৈরি হচ্ছিল, যার প্রভাবে আশেপাশে থাকা অনেক গডস মারা যায়। মিস সুমিয়াও এবং বাই ইউভিও মারাত্মকভাবে ইনজয়েড হয়ে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ সেখানে একটি বিশাল ব্লাস্ট হয়, যার প্রভাবে আমরা দেখি যে সেই এম্পায়ার তো মারাত্মকভাবে আহত হয়ে যায়। অন্যদিকে মিস সুমিয়াও এবং বাই ইউভিও খারাপভাবে ইনজয়েড হয়ে জ্ঞান হারিয়ে একটি ভর্টেক্সের মধ্যে পড়ে। এই ভর্টেক্স তাদের কোথায় নিয়ে যাবে তা কেউ জানত না, এমনকি সেই এম্পায়ারও এখানে তার সঙ্গীদের অর্ডার দিয়ে বলে যে 3 রেলমকেই উল্টে পাল্টে দিতে হোক না কেন, তবুও তাদের দুজনকে খুঁজে বের করো, যে কোনো মূল্যে আমার সেই এক্সট্রিম ইয়েন ইয়াং ভেইনস দরকার। এটা শুনে তার চামচারা হ্যাঁ বলে। এরপরে সিন শিফট হয়ে এখানে মর্টাল রেলমে এসে যায়, যেখানে আমরা আমাদের হিরো শেনজিয়ানকে দেখতে পাই যে ধীরে ধীরে একটি খাদের নিচের দিকে নামছিল। কিন্তু যেহেতু এখানে বৃষ্টিও হচ্ছিল, তাই পাথরগুলি পিচ্ছিল হয়ে গিয়েছিল, যে কারণে আমরা দেখি যে শেনজিয়ান ওপর থেকে নিচের দিকে পড়ে যেতে নিচ্ছিল। তবে সে সঙ্গে সঙ্গেই সময় মতো তার তলোয়ারকে বাইরে বের করে এখানে সেই পাথরগুলিতে গেঁথে দেয়, যার ফলে শেনজিয়ান বেঁচে যায়। শেনজিয়ান স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিচের দিকে তাকিয়ে বলে যে এটা ইমমর্টাল ডিমন ক্লিফ, আমি ভাবিনি এখানকার ডেথ এনার্জি এত বেশি কন্ডেন্স হবে, কিন্তু আমার যেভাবেই হোক হিলিং সি হার্ব দরকার, কারণ যদি আমার স্পিরিচুয়াল ভেন্সকে অ্যাক্টিভেট করতে হয় তবে আমার হিলিং সি হার্বের প্রয়োজন হবে, এটাই আমার কাছে শেষ সুযোগ। এইসব ভাবতে ভাবতে শেনজিয়ান মোটিভেট হয়ে নিচের দিকে নেমে আসে, যেখানে খাদের নিচে ডেথ এনার্জি 4 দিকে ছড়িয়ে রয়েছে। তাই শেনজিয়ান তার তলোয়ার নিয়ে সতর্ক থাকার চেষ্টা করে এবং সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ এগিয়ে যাবার পর হঠাৎ শেনজিয়ান তার সামনে কিছু একটা জ্বলজ্বল করতে দেখে, যা দেখে শেনজিয়ানের আনন্দের সীমা রইল না, কারণ এটাই সেই ইমমর্টাল হার্ব লিংশি ছিল, যা অর্জন করার জন্য শেনজিয়ান দ্রুত সেটার দিকে দৌড়ানোর চেষ্টা করে।
কিন্তু ঠিক তখনই হঠাৎ শেনজিয়ানের ওপর পেছন থেকে সেখানকার গার্ডিয়ান বিস্ট হামলা করে দেয়, যেটাকে ডজ করে শেনজিয়ান তার সাথে ফাইট ব্যাক করার চেষ্টা করে। কিন্তু শেনজিয়ান জানতে পারে সেই বিস্টের বডি খুবই স্ট্রং, যার জন্য তার তলোয়ারে ফাটল ধরে গিয়েছিল, অথচ সেই বিস্টের কিছুই হয়নি। এই সব দেখেও শেনজিয়ান যুদ্ধ করা থেকে বিরত হয় না, বরং সে তখনও ওই বিস্টের উপর অ্যাটাক করছিল। এখানে আমরা দেখি যে সেই বিস্ট তার লেজ ব্যবহার করে শেনজিয়ানকে খারাপভাবে আঘাত করে, যার ফলে শেনজিয়ান উড়তে উড়তে দূরে গিয়ে পড়ে যায়। এবং আমরা শেনজিয়ানের অতীতের কিছু দৃশ্য দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি যে শেনজিয়ান এখনও তার স্পিরিচুয়াল ভেইন্সকে অ্যাক্টিভেট করতে পারেনি, যে কারণে তার ক্ল্যানের সদস্যরা তাকে আবর্জনার মতো ট্রিট করত। যদিও শেনজিয়ানের ফাদার তাদের ক্ল্যানের লিডার, কিন্তু ফ্যামিলির নিয়ম অনুযায়ী যদি কোনো ক্ল্যান লিডারের ছেলে স্পিরিচুয়াল ভেইন্স অ্যাক্টিভেট করতে না পারে, তবে সে ক্ল্যান লিডার থাকতে পারবে না, তাকে তার পজিশন ছাড়তে হবে। শেনজিয়ানের কারণে তার ফাদারকে ক্ল্যান লিডারের পজিশন থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল, এবং এই কারণে শেনজিয়ান খুব খারাপ ফিল করছিল। এই সব কথাই শেনজিয়ানকে মোটিভেট করে, এবং এই কারণেই সে আজকের দিন এখানে হার মানে না। সে যেভাবেই হোক তার স্পিরিচুয়াল ভেইন্সকে অ্যাক্টিভেট করতে চায়, যার জন্য শেনজিয়ান আরও একবার দাঁড়িয়ে সেই বিস্টের মোকাবিলা করার চেষ্টা করে। যদিও সেই বিস্ট বারবার এখানে শেনজিয়ানকে তুলে তুলে আছাড় মারছিল, কিন্তু প্রতিবার পড়ে যাওয়ার পর শেনজিয়ান এটাই ভেবে দাঁড়িয়ে যেত যে আমি আমার ফাদারের ওপর বোঝা হয়ে থাকতে পারি না, আমার যেভাবেই হোক এই হিলিং সি হার্ব দরকার। এবং এই কারণেই আমরা দেখি যে শেনজিয়ান এবার তার বুদ্ধিকে কাজে লাগানো শুরু করে, যেখানে তার মাথায় একটি চমৎকার প্ল্যান চলে আসে। সে সেই বিস্টটিকে তার পিছনে তাড়া করিয়ে দ্রুত খাদের ওপর থেকে জাম্প করে, যেখানে সে দড়ি ব্যবহার করে নিজে তো খাদটি পার করে নেয়। আর যখন সেই বিস্ট জাম্প করতে করতে খাদের মাঝখানে ছিল, ঠিক তখনই হঠাৎ শেনজিয়ান তার দড়ি টেনে ওপরের পাথরগুলি এখানে সেই বিস্টের ওপর ফেলে দেয়, যার ফলে সেই বিস্ট দ্রুত নিচে লাভার মধ্যে পড়ে যায়। এটা করার পর শেনজিয়ান খুশি হতে হতে সঙ্গে সঙ্গে সেই লেজেন্ডারি ইমমর্টাল হার্ব হিলিং সি এর কাছে চলে যায়, যেটা দেখে সে বলছিল যে আমি বিশ্বাস করতে পারছি না, অবশেষে আমি হিলিং সি হার্ব পেয়ে গেলাম। কিন্তু ঠিক তখনই হঠাৎ আমরা দেখি যে সেই বিস্টের কিছুই হয়নি, এবং সেই লাভা থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে বাইরের দিকে চলে আসে। শেনজিয়ান সেই বিস্টকে দেখে ওই ইমমর্টাল হিলিং সি হার্বটিকে তুলে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পালিয়ে যেতে যেতে শেনজিয়ান একটি সরু গুহার ভেতরে ঢুকে যায়, যার ভেতরে সেই বিস্ট আসতে পারত না। এবং আমরা দেখি যে সেখান থেকে শেনজিয়ান এই খাদের আরও গভীরে জাম্প করে দেয়, যেখানে নিচে আসার পর যখন শেনজিয়ান তার চোখ খোলে, তখন সে দেখে যে সে তো একটি মেয়ের উপর পড়ে আছে, যে আর কেউ নয় বরং মিস বাই ইউই ছিল। এই সুন্দরী মেয়েটিকে এখানে দেখে শেনজিয়ান অবাক হয়ে বলে যে এই ইমমর্টাল ডিমন ক্লিফ বেশ বিপজ্জনক জায়গা, এমন একজন সুন্দরী মেয়ে এখানে শুয়ে আছে কেন? শেনজিয়ান এসব ভাবছিল, এবং সে তাকে দেখার চেষ্টা করছিল যে এই মেয়েটি জীবিত আছে কিনা। কিন্তু ঠিক তখনই হঠাৎ মিস বাই ইউভির জ্ঞান ফিরে আসে, যে শেনজিয়ানকে ভুল বুঝে সঙ্গে সঙ্গে হামলা করার চেষ্টা করে, যার অ্যাট্যাকের কারণে শেনজিয়ানও পেছনের দিকে সরে যায় এবং তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। কিন্তু তবুও সে লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করে বলে, কে এই মেয়েটি? এর স্পিরিচুয়াল পাওয়ার তো বেশ খতরনাক। অন্যদিকে আমরা দেখি যে মিস বাই ইউভি তার দ্বিতীয় অ্যাটাক তৈরি করতে পারে না, কারণ সে মারাত্মকভাবে ইনজার্ড ছিল, তাই সে থেমে যায়। শেনজিয়ান তো অবাক হয়ে প্রশ্ন করতে থাকে যে আসলে তুমি কে? ঠিক তখনই হঠাৎ শেনজিয়ানের পাশে মিস সুমিয়াওকেও দেখা যায়, যার অবস্থাও ইনজার্ড হওয়ার কারণে বেশ খারাপ ছিল, এবং সে ধীরে ধীরে শেনজিয়ানের কাছে এসে বলছিল যে চিন্তা করো না, আমরা কোনো খারাপ লোক নই। কিন্তু মিস বাই ইউভি রেগে গিয়ে বলে, তবুও তোমার মতো পোকামাকড়কে পিষে মারা আমাদের জন্য খুব বেশি কঠিন কাজ নয়। এটা শুনে মিস সুমিয়াও এখানে বাই ইউভিকে শান্ত করিয়ে বলে যে শান্ত হও সিস্টার, আগে আমরা এর কাছে জিজ্ঞেস করি যে এ কি বলতে চায়। এটা শুনে শেনজিয়ান সঙ্গে সঙ্গে এদের কাছে নিজেকে ইন্ট্রোডিউস করে বলে যে আমি হলাম শেনজিয়ান, আমি এখানে কিছু হার্ব সংগ্রহ করার জন্য এসেছিলাম, এবং ওপর থেকে আপনাদের ওপর এসে পড়েছি। আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা চাইছি যদি আমার কারণে আপনাদের দুজনের খারাপ লেগে থাকে। শেনজিয়ানের এইসব কথা শুনে মিস সুমিয়াও বুঝতে পারে যে এই ছেলেটি সত্যি বলছে, তাই সে নিজেকেও ইন্ট্রোডিউস করে বলে, আমার নাম সুমিয়াও, লোকেরা আমাকে ভালোবেসে মিমি বলে ডাকে। এখানে আমরা দেখি যে মিস সুমিয়াও তো বেশ পোলাইট ছিল। অন্যদিকে বাই ইউভি অ্যাটিটিউড বালা মেয়ে, সে এখানে শেনজিয়ানকে উত্তর দিয়ে বলে, আমি বাই ইউভি, এর চেয়ে বেশি সে একটি শব্দও বলে না। এখানে শেনজিয়ানও এদের সব কথা শোনার পর এবার এখান থেকে যেতে শুরু করে দিয়েছিল। ঠিক তখনই হঠাৎ মিস সুমিয়াওয়ের নজর এখানে শেনজিয়ানের স্টোরেজ ব্যাগের ওপর পড়ে, যার ভেতরে সে হিলিং সি হার্বকে অনুভব করতে পেরেছিল, এবং সে এই ব্যাপারে মিস বাই ইউভিকেও জানায়। যা শুনে বাই ইউভি বলছিল, ঠিক আছে, আমি এই ছেলেটিকে মেরে ফেলি যাতে আমরা হিলিং সি ব্যবহার করে নিজেদের ক্ষতগুলি হিল করতে পারি। কিন্তু মিস সুমিয়াও তাকে মানা করে বলে যে না, মনে আছে মাস্টার কি বলেছিলেন, আমাদের বিনা কারণে লোকেদের মারা উচিত নয়।
এই দুজন এভাবে কথাবার্তা বলছিল, ঠিক তখনই হঠাৎ অন্যদিকে আমরা দেখি যে সেনজিয়ানও হঠাৎ করে থেমে পেছন দিকে ঘুরে তাদের দুজনকে প্রশ্ন করে জিজ্ঞেস করে যে, আচ্ছা, আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করতে তো ভুলেই গেলাম যে তোমরা দুজন এখানে কি করছো। যা শুনে সু মিমি তো এখানে চরম অ্যাক্টিং করা শুরু করে দেয়। অ্যাক্টিং করতে করতে সে বলে যে আমরা আমাদের প্রাণ বাঁচাতে পালাচ্ছিলাম এবং মারাত্মকভাবে ইনজয়ার্ড হয়ে আমরা এখানে পড়ি। এখন তো এই ইমর্টাল ডিমন ক্লিফ থেকে আমাদের বেরিয়ে যাওয়াই কঠিন, কারণ এখানে এত বিপজ্জনক বিস্টরা রয়েছে। যদি দ্রুত আমাদের এই ক্ষতগুলি হিল না করা হয় তবে আমার মনে হয় আমরা আগামী 24 ঘন্টার মধ্যে মারা যাব। এই সব করে সু মিমি এখানে অ্যাক্টিং করতে করতে তার মুখ থেকে রক্তও বের করে, যা দেখে সেনজিয়ান একটু ঘাবড়ে গিয়েছিল এবং সে সু মিমিকে বলে যে আমার কাছে কিছু মেডিকেল পিলস আছে, এগুলি ব্যবহার করে হয়তো তোমরা ঠিক হয়ে যেতে পারো। কিন্তু মিস সু মিয়াও মানা করে বলে, সাধারণ পিলস দিয়ে আমাদের কাজ হবে না, যদি তোমার কাছে কোনো লেজেন্ডারি এলিক্সির বা হব থাকে তাহলেই আমাদের প্রাণ বাঁচতে পারে। এই সব বলে সে ওভার অ্যাক্টিং করছিল। অন্যদিকে এ সমস্ত কথা শুনে সেনজিয়ান গভীর চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে শুরু করে যে আমার কাছে হিলিং সি তো রয়েছে, কিন্তু সেটাই শেষ সুযোগ আমার স্পিরিচুয়াল ভেন্সকে অ্যাক্টিভেট করার জন্য। এখন আমি কি করি? অন্যদিকে মিস সুমিয়াও বাই ইউনিকেও ইশারা করে দিয়েছিল যে অ্যাক্টিং শুরু কর। যদিও বাই ইউভি এমনটা করতে চাইছিল না, কিন্তু মিমির জন্য সে এমনটা করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং আমরা দেখি যে সেও অ্যাক্টিং করে বলে, আমি মরে গেলাম। আর এই বলে সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যাওয়ার অ্যাক্টিং করে, যাকে সু মিমি সঙ্গে সঙ্গে ধরে নেয় এবং সে কাঁদতে কাঁদতে বলে, না আমার সিস্টার, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। এটা দেখে সেনজিয়ানও দৌড়িয়ে সঙ্গে সঙ্গে তাদের কাছে চলে আসে, কিন্তু তখনও সে চিন্তায় পড়েছিল। তাই আমরা দেখি যে সু মিমি আরও জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। তার অ্যাক্টিং এতটাই অসাধারণ ছিল যে সেনজিয়ানও কিছু বুঝতে পারছিল না। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে বলে, আমার কাছে এই ইমর্টাল হাব থাকুক বা না থাকুক, আমার কাছে আমার স্পিরিচুয়াল ভেইনস থাকুক বা না থাকুক, তবুও আমি সেনজিয়ান, আমি সব কিছু করতে পারি। এই সব আমাকে ডিফাইন করে না, আমি ইউজলেস নই। এখানে সেনজিয়ান এইসব ভেবে সঙ্গে সঙ্গে হিলিং সিকে বাইরে বের করে তাদের সামনে পেশ করে, যা দেখে মিস সুমিয়াও অ্যাক্টিং করে বলে যে এটা তো প্রেশিয়াস অ্যালেক্সের লিংশি, যা ভাঙা মেরিডিয়ান্স ঠিক করতে পারে, যে কোনো ইনজুরি হিল করতে পারে। যেটাতে সেনজিয়ান উত্তর দিয়ে বলে যে হ্যাঁ, আমি জানি এটা মূল্যবান, তবে এতে কোনো যায় আসে না, কারো প্রাণ বাঁচানো বেশি জরুরি। অন্যদিকে সু মিমি তো এখানে তার এই কথা শেষ করার আগেই ওই এলিক্সের কেড়ে নিয়েছিল। সেনজিয়ান তো শুধু চোখ বড় বড় করে তাদের দেখছিল। অন্যদিকে মিস সুমিয়াও এখানে বাই ইউভিকে তোলার পর সেই হিলিং সি এলিক্সের ব্যবহার করে এখানে নিজেকে এবং তার সিস্টারকে হিল করার চেষ্টা করে, যেখানে এই দুজন নিজেদের হাত ধরে রেখেছিল, কারণ তারা দুজন একে অপরের সাথে কানেক্টেড। এবং আমরা দেখি যে এখানে তাদের স্পিরিচুয়াল পাওয়ার তো বেশ খতরনাক ছিল। সেনজিয়ান তো তাদের স্পিরিচুয়াল পাওয়ার দেখে মনে মনে এটাই ভাবছিল যে কে জানে এই দুজন মেয়ে আসলে কারা, কোথা থেকে এলো, তাদের স্পিরিচুয়াল পাওয়ারের তো জবাব নেই। এখানে সেনজিয়ান এইসব ভাবছিল, ঠিক তখনই হঠাৎ আমরা দেখি যে মিস সুমিয়াওয়ের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। নিজের সিস্টারকে এই অবস্থায় দেখে বাই ইউভি রাগে পাগল হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে এখানে সেনজিয়ানের গলা ধরে বলে, তুই এমনটা কেন করলি? তুই কেন সেই মেডিসিন এলিক্সারে বিষ মিশিয়েছিলি? এখানে সেনজিয়ান তো কোনো উত্তর দিতে পারে না, কারণ সে জানতও না যে বাই ইউভি কী কথা বলছে। কিন্তু অন্যদিকে সু মিমি এখানে খারাপ অবস্থায় বাই ইউভিকে থামিয়ে বলে যে থামো, এটা সে করেনি। তুমি জানো যে আমাদের দুজনের ম্যান্ডেরিয়ান এই মুহূর্তে মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গিয়েছে, আর হিলিং সি এলিক্সার একটু বেশি স্ট্রং ছিল, তাই আমাদের ম্যান্ডেরিয়ান সেটা ধরে রাখতে পারেনি। মনে হচ্ছে আমাদের দুজনের শেষ সময় এসে গেছে। এই সব বলতে বলতে সু মিমি সেখানে নিচের দিকে পড়ে যায়। অন্যদিকে বাই ইউভিও দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে যাচ্ছিল। এই দুজনের এমন অবস্থা দেখে এখানে সেনজিয়ান তো কিছুই বুঝতে পারছিল না যে সে এই দুজনের সাহায্য করার জন্য কি করবে। সেনজিয়ান যখন এইসব ভাবছিল, ঠিক তখনই হঠাৎ আরও একটি সমস্যা এসে গেল। আমরা দেখি যে সেই গার্ডিয়ান বিস্ট সেনজিয়ানকে সেন্স করে ফেলেছিল এবং সে সেনজিয়ানকে খুঁজতে খুঁজতে সঙ্গে সঙ্গে জাম্প করে এই খাদে চলে আসে। এই গার্ডিয়ান বিস্টকে তো এখানে দেখে সেনজিয়ান আরও বেশি টেনশনে করে গিয়েছিল এবং সে সঙ্গে সঙ্গে বাই ইউভিকে তুলে এখানে সু মিমির কাছে এনে বলে যে তোমরা দুজন নিজেদের খেয়াল রাখো, ততক্ষণ আমি এই মনস্টারটাকে সামলে আসছি। আর এই বলে সেনজিয়ান তার তলোয়ার বের করে দ্রুত এগিয়ে সেই গার্ডিয়ান বিস্টের সাথে লড়াই শুরু করে দেয়, যা মিস সুমিয়াও দেখছিল। সেনজিয়ান অবশ্যই এই গার্ডিয়ান বিস্টের চেয়ে অনেক বেশি দুর্বল। সে চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু তবুও এই দুজন মেয়েকে বাঁচানোর জন্য সে এখানে এই বিস্টের সাথে ফাইট করতে শুরু করে, এটা জেনেও যে তার জেতা কঠিন।
এখানে ক্রমাগত সেই বিস্টের সাথে লড়াই করার জন্য আমরা দেখি যে শেনজিয়ানের তলোয়ার ভেঙে গিয়েছিল। সেই বিস্ট শেনজিয়ানকে মারাত্মকভাবে আঘাত করে পেছনের দিকে আছাড় মারে, কিন্তু শেনজিয়ান আরও একবার লড়াই করার জন্য দাঁড়িয়ে পড়ে, যদিও তার হাতে কোনো ওয়েপেনও ছিল না। আমরা দেখি যে সে ক্রমাগত এভাবেই সেই বিস্টের সাথে টক্কর দিচ্ছিল এবং সেই বিস্ট বারবার শেনজিয়ানকে আছাড় মারছিল। শেনজিয়ান তবুও হার মানে না, প্রতিবার আহত হয়ে নিচে পড়ে যাওয়ার পর সে আবারও লড়াই করার জন্য দাঁড়িয়ে যেত। এর কারণে এখানে মিস সুমিয়াও এবং বাই ইউভি দুজনই শেনজিয়ানকে দেখে বেশ ইমপ্রেসড হয়ে গিয়েছিল যে এই ছেলেটির মধ্যে কিছু না কিছু বিশেষত্ব আছে, সে মনির দিক থেকে ভালো এবং সে কখনো হার মানে না। তাই মিস সুমিয়াও একটি সিদ্ধান্ত নেয়। সে ধীরে ধীরে এখানে বাই ইউভির কাছে এসে বলে যে আমাদের সেই মেডিসিনের এফেক্ট এখানে অন্য কারোর সাথে শেয়ার করতে হবে, না হলে এমনিতেই আমরা দুজন মারা যাব। এই সব বলে তারা দুজনই এখানে শেনজিয়ানের দিকে দেখছিল। অন্যদিকে আমরা দেখি যে ঠিক তখনই হঠাৎ গার্জেন বিস্ট শেনজিয়ানকে পিষে মারার জন্য দ্রুত জাম্প করে নিজের থাবা দিয়ে তাকে চেপে ধরা শুরু করে দেয়। শেনজিয়ান তার পুরো শক্তি লাগানোর পরেও সেই থাবা সরাতে পারছিল না এবং এর আগে সে এই থাবার নিচে পিষে যেত। ঠিক তখনই হঠাৎ একটি গোল্ডেন এনার্জি শেনজিয়ানের বডিকে কভার করে নেয়, যা সেই গার্জেন বিস্টকে তুলে পেছনের দিকে পাথরগুলির ওপর ছুঁড়ে মারে। এর পাশাপাশি শেনজিয়ানও উড়তে উড়তে দ্রুত এখানে মিস বাই ইউভি এবং সুমিয়াওয়ের কাছে চলে আসে, যেখানে মিস সুমিয়াও বলছিল, ছেলে তুমি জানো না যে তুমি কত ভাগ্যবান, তুমি আজকের দিন একটি অতুলনীয় ব্লেসিং পেতে চলেছ। এই সব বলতে বলতে আমরা দেখি যে মিস সুমিয়াও এবং বাই ইউভি দুজনই তাদের ফিঙ্গার কেটে রক্ত বাইরে বের করে নেয়, যার মধ্যে শেনজিয়ানের রক্ত অ্যাড করে এই তিনজন এখানে একটি ফরমেশন তৈরি করা শুরু করে। মিস বাই ইউভি বলছিল যে ডিমন্স আমার সামনে নত হয়, অন্যদিকে মিস সুমিয়াও বলছিল যে ইমর্টালস আমাকে দেখে ভয় পায় এবং আজ আমরা আমাদের স্ট্রেংথ তোমার সাথে শেয়ার করব। আজকের পর থেকে আমরা তিনজন সব সময় লাইফ টাইমের জন্য একসাথে কাল্টিভেশন করব, একসাথেই থাকব। এইসব বলে মিস সুমিয়াও এবং বাই ইউভি দুজনেই তাদের এক্সট্রিম ইয়েন ইয়াং ভেইন্সকে এখানে শেনজিয়ানের বডিতে ঢোকাতে শুরু করে দিয়েছিল, যার স্পিরিচুয়াল পাওয়ার তো বেশ খতরনাক ছিল। পাশাপাশি শেনজিয়ানও খুব বেশি কষ্ট পাচ্ছিল, সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু মিস সুমিয়াও তাকে বলে যে তোমাকে হোল্ড করতে হবে, তুমি শেষ সময়ে এসে ব্যর্থ হতে পারো না, না হলে আমরা তিনজন মারা যাব। এবং এরই সাথে আমরা দেখি যে শেনজিয়ান ক্রমাগত সেই যন্ত্রণা সহ্য করতে থাকে, যেখানে আমরা দেখি যে মিস সুমিয়াও এবং বাই ইউভি দুজনই তাদের স্পিরিচুয়াল পাওয়ারকে কম্বাইন করে একসাথে এখানে শেনজিয়ানের বডিতে ট্রান্সফার করে দেয়। মিস বাই ইউভি যার কাছে এক ইভিল গডেসের পাওয়ার ছিল এবং অন্যদিকে মিস সুমিয়াও যার কাছে ইমমর্টাল গডেসের পাওয়ার ছিল, এই দুটি পাওয়ার তারা শেনজিয়ানের বডিতে ট্রান্সফার করে দেয়, যার কারণে হঠাৎই ইন ইয়াং ভেইন্স অ্যাক্টিভেট হয়ে শেনজিয়ানের পুরো বডিকে কভার করে নেয়। শেনজিয়ান জোরে চিৎকার করে ওঠে, যার জন্য সেখানে একটি বিশাল ব্লাস্ট হয়। মিস সুমিয়াও এবং বাই ইউভি দুজন উড়তে উড়তে পেছনের দিকে পড়ে যায়। এটা দেখে মনে হচ্ছিল যে হয়তো তাদের ব্লাড কন্ট্রাক্ট ফেল হয়ে গিয়েছে এবং আমরা দেখি যে এখানে সেই গার্ডিয়ান বিস্ট মিস সুমিয়ার উপর হামলা করে তাকে মেরে ফেলার জন্য জাম্প করে। বাই ইউভি তো এটা দেখে ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে সুমিমিকে কভার করে নেয়, কিন্তু এর আগে যে সেই গার্ডিয়ান বিস্ট এই লোকেদের ছুঁতেও পারত, ঠিক তখনই হঠাৎ কেউ তাকে পাওয়ারফুল হিট করে দ্রুত পেছনের দিকে পাথরগুলির ওপর ছুঁড়ে মারে। সেই হিরো আর কেউ নয় বরং আমাদের শেনজিয়ান ছিল এবং এই মুহূর্তে তাকে বেশ কুল এবং খতরনাক লাগছিল। সেই গার্ডিয়ান বিস্ট আরও একবার দাঁড়িয়ে শেনজিয়ানের ওপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু এখন তো শেনজিয়ান তার অ্যাটাকগুলিকে এভাবে ডজ করছিল যেন এটা কোনো বাচ্চাদের খেলা, এবং শেনজিয়ান তাকে একটি পাওয়ারফুল কিক করে পেছনের দিকে ছুঁড়ে মারে, যা দেখে সেই গার্ডিয়ান বিস্টেরও নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। কিন্তু এখন শেনজিয়ানের পালা ছিল এবং সে ক্রমাগত এই বিস্টটিকে মারতে শুরু করে দেয়, যেখানে এই বিস্টটিকে এত বাজেভাবে মার খেতে দেখে মিস সুমিয়াও হাসতে হাসতে বাই ইউভিকে বলছিল যে এই ছেলেটা তো একদম অসাধারণ। এরপর পালা আসে সবথেকে কুল সিনের, যেখানে আমরা দেখি শেনজিয়ান তার এক্সট্রিম ইন ইয়াং ভেইন্সের পাওয়ার অ্যাক্টিভেট করে একটি ফরমেশন তৈরি করা শুরু করে দেয়, যার দিকে সেই গার্ডিয়ান বিস্ট দ্রুত দৌড়ে আসার চেষ্টা করছিল, কিন্তু শেনজিয়ান কুলভাবে সেই ফরমেশনের অ্যাটাক ব্যবহার করে ওই গার্ডিয়ান বিস্টের উপর অ্যাটাক করে দেয়, যেটা খুবই বেশি ডেঞ্জারাস ছিল। এর কারণে সেই বিস্টটি তো ইভ্যাপোরেট হয়ে যায়, এমনকি পেছনের দিকে যত পাহাড় ছিল সেগুলোর মাঝখানেও লাস্টটা তৈরি হয়ে গিয়েছিল। শেনজিয়ানও তার এই টেরিফাইং স্ট্রেংথের সাথে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর পরের বার যখন শেনজিয়ানের চোখ খোলে তখন সে তার বাড়িতে ছিল, যেখানে শেনজিয়ান সেই সব মনে করে বলছিল যে আমি আমার বাড়িতে কিভাবে এলাম। ঠিক তখনই মিস সুমিয়াও তার সামনে এসে বলে যে তো অবশেষে তুমি জেগে উঠেছ, আমরাই তুলে তোমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছিলাম। যা শুনে শেনজিয়ান সঙ্গে সঙ্গে উঠে বসে, কিন্তু সে এখানে তাদের দুজনকে দেখে কিছুটা চিন্তিতও ছিল। তাই মিস সুমিয়াও বলে যে চিন্তা করো না, আমরা তোমাকে রাতের অন্ধকারে এখানে নিয়ে এসেছিলাম, আমাদের এখানে আসতে কেউ দেখেনি। এটা শুনে শেনজিয়ানেরও ভালো লাগে, আর এরই সাথে সে মিস সুমিয়াওকে প্রশ্ন করে জিজ্ঞেস করে যে আসলে কাল রাতে সেখানে কি হয়েছিল। মিস সুমিয়াও শেনজিয়ানের এই কথা শুনে হাসতে হাসতে তাকে বলে যে তুমি তোমার ইনার এনার্জি অনুভব করার চেষ্টা
চেষ্টা করো। যা শুনে সেনজিয়ান সঙ্গে সঙ্গে ঠিক তেমনই করে এবং সে দেখে যে তার স্পিরিট ভেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে, যা দেখে তো সে বেশ খুশি হয়ে যায়। মিস সুমিয়াও সঙ্গে সঙ্গে তার কাছে এসে বলে, এটা কোনো নর্মাল স্পিরিট ভেন নয়, বরং আমরা আমাদের দুটি ডিভাইন লেভেলের স্পিরিট ভেন্স তোমার বডিতে ট্রান্সফার করে দিয়েছি। ডিভাইন লেভেলের স্পিরিট ভেন্সের কথা শুনে সেনজিয়ানও সারপ্রাইজ হয়ে গিয়েছিল এবং সে প্রশ্ন করে যে আসলে তোমরা দুজন কোথা থেকে এসেছো। এর উত্তরে মিস বাই ইউভি বলে, আমরা দুজন সেলেস্টিয়াল মার্শাল রিয়েলম থেকে এসেছি, কিন্তু এর চেয়ে বেশি তুমি আমাদের আর কোনো প্রশ্ন করবে না। যেটা শুনে সেনজিয়ান ধীরে ধীরে বলে, কিন্তু সেলেস্টিয়াল এবং মর্টাল রিয়েলমের লোকেদের তো একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করা নিষিদ্ধ, তাই না? সেনজিয়ান এই কথা বলছিলই কি ওই সময় হঠাৎ বাই ইউভি তার ইভিল পাওয়ার অ্যাক্টিভেট করে সেনজিয়ানের নিচে হেল গেট ওপেন করে দেয়, যা দেখে সেনজিয়ান ঘাবড়ে গিয়েছিল। কিন্তু মিস সুমিয়াও সেই হেল গেট বন্ধ করে এখানে সেনজিয়ানকে বলে যে তুমি এই ব্যাপারে কারো সাথে কথা বলবে না যে আমরা দুজন কে এবং কোথা থেকে এসেছি। যা শুনে সেনজিয়ানও মনে মনে ভাবতে শুরু করে, এই দুজন মেয়েই বেশ মিস্টিরিয়াস, কিন্তু তবুও এই দুজন আমার অনেক বড় উপকার করেছে, তাই আমাকে তাদের কথা সিক্রেট রাখতেই হবে। এই সব ভাবতে ভাবতে সবার প্রথমে তো সেনজিয়ান তাদের দুজনকে ধন্যবাদ জানায়, পাশাপাশি সে জানায় যে আজকের পর থেকে এই বিষয়টা সিক্রেটই থাকবে। মিস সু মিমি যে আরামে বসে চা খাচ্ছিল, সে খুশি হয়ে বলে যে এটা তো ভালো হলো, তাহলে এখন আমরা তোমার সাথে থাকতে পারি, তাও আবার তোমারই বাড়িতে। যেটা শুনে সেনজিয়ান অবাক হয়ে বলে যে কি বললে, আমার বাড়িতে? এর উত্তরে মিস সুমিয়াও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলে যে কেন, কি হয়েছে? তুমি কি ভেবেছিলে যে তুমি আমাদের ডিভাইন ভেন্স নিয়ে নেবে আর তার বদলে তোমাকে আমাদের জন্য কিছুই করতে হবে না? যার উত্তরে সেনজিয়ান বলে, না, এমন কোনো ব্যাপার নয়, শুধু আমার জন্য আমার ফ্যামিলিকে বোঝানোটা একটু কঠিন কাজ হবে। আমি জানি না যে আমি এই ব্যাপারে তাদের কিভাবে জানাবো। এখানে আমরা দেখি যে মিস বাই ইউভি তো সেনজিয়ানকে পুরোপুরি ইগনোর করে বাথরুমের দিকে যেতে লাগে, যাকে মিস সুমিয়াও ফলো করে। সেনজিয়ান এটা দেখে প্রশ্ন করে জিজ্ঞেস করে, আসলে তোমরা দুজন ওখানে কেন যাচ্ছ? এর উত্তরে মিস সুমিয়াও হেসে উত্তর দেয়, বোকা, স্নান করার জন্য, আর কিসের জন্য? এটা শুনে সেনজিয়ান আরও বেশি ঘাবড়ে গিয়েছিল। অন্যদিকে মিস সুমিয়াও পর্দা ফেলে দিয়ে এখানে বাই ইউভি এর সাথে জল গরম করে বাথটাবে স্নান করতে লাগে। সেনজিয়ান বেচারা ঘাবড়ে ঘাবড়ে বলে যে প্লিজ তোমরা দুজন একটু তাড়াতাড়ি করো, কারণ যদি কেউ এখানে এসে যায় তবে আমি জানি না যে আমি এই সব তাদের কিভাবে এক্সপ্লেইন করব। সেনজিয়ান এই কথা বলছিলই, ঠিক তখনই হঠাৎ কোনো মেয়ে বাইরে দরজা নক করে, যে বলছিল, সেনজিয়ান তুমি কি ভেতরে আছো? সেই মেয়েটির আওয়াজ শুনে সেনজিয়ান পুরোপুরি হতভম্ব হয়ে যায় এবং সে বলে যে এটা তো জুজিয়ান, আমার ফিয়ন্সে, প্লিজ তোমরা দুজন লুকিয়ে যাও, সে তোমাদের এখানে যেন দেখতে না পায়। এই বলে সেনজিয়ান ভয়ে ভয়ে দরজা খোলার জন্য যেতে লাগে, কিন্তু আমরা দেখি যে অন্যদিকে মিস জুজিয়ান তো নিজেই দরজা খুলে ভিতরে আসে এবং সে সেনজিয়ানকে বলে যে তুমি এত স্লো কেন? এই বলে মিস জুজিয়ান সঙ্গে সঙ্গে ভেতরের দিকে চলে আসে, যাকে দেখে সেনজিয়ান ঘাবড়ে গিয়ে বলে যে জুজিয়ান তুমি আসলে এখানে কি করছো? যার উত্তরে মিস জুজিয়ান বলে যে কেন, আমার কি এখানে আসা নিষেধ? এটাতে সেনজিয়ান ঘাবড়ে গিয়ে বলে, না, এমন কোনো কথা নেই। এইসব বলতে বলতে মিস জুজিয়ান সেখানে একটি চায়ের কাপ তুলে নিয়েছিল, যার ওপর আগেই মিস সুমিয়াওয়ের লিপস্টিক লেগেছিল। এটা দেখে তো সেনজিয়ানের ঘাম ছুটতে লাগে। সে মিস জুজিয়ানকে কথায় ভুলিয়ে রাখার চেষ্টা করে, তো মিস জুজিয়ান বলে যে আসলে তুমি এভাবে কেন ব্যবহার করছো? তুমি কি এখানে অন্য কোনো মেয়েকে লুকিয়ে রেখেছ? যা শুনে সেনজিয়ান আরও বেশি ঘাবড়ে গিয়েছিল এবং সে ঘাবড়ে গিয়ে উত্তর দেয়, না, এমনটা কি করে হতে পারে, এটা তো একেবারেই অসম্ভব। যেটাতে মিস জুজিয়ান প্রশ্ন করে যে আচ্ছা, তাহলে এটা বলো যে আসলে এই পর্দার পিছনে তুমি জল কেন গরম করছো? সেনজিয়ান বলে যে সেই জল আমি নিজের জন্য গরম করেছিলাম যাতে আমি স্নান করতে পারি। কিন্তু মিস জুজিয়ান তার এই উত্তর শুনে স্যাটিসফাই হয় না, বরং সে বলে যে তুমি তো সবসময় ঝর্ণায় গিয়ে স্নান করো, তাই না? তাহলে আজ বাড়িতে কেন? এবং এই বলে সে পর্দার অন্যদিকে যেতে নিচ্ছিল, কিন্তু সেনজিয়ান তাকে থামিয়ে বলে যে আসলে কি জানো, কাল আমি ইমমর্টাল ডিমন ক্লিফ গিয়েছিলাম, যার কারণে আমার বডি এবং মাইন্ড দুটোই মারাত্মকভাবে এক্সস্ট হয়ে গিয়েছে, তাই ঝর্ণার কাছে যাওয়ার মতো আমার কাছে এনার্জি নেই। আমি ভাবলাম আজকের দিন বাড়িতেই ভালোভাবে স্নান করি। যা শুনে মিস জুজিয়ান প্রথমে তো থেমে যায় এবং এটা দেখে সেনজিয়ানও স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু ঠিক তখনই হঠাৎ আমরা দেখি যে জুজিয়ান আবারও পর্দার অন্য পাশে চলে আসে, যা দেখে সেনজিয়ান ঘাবড়ে গিয়ে নিজের চোখ বন্ধ করে নেয় এবং সে বলে, সব খেলা শেষ হয়ে গেল, এখন আমার ফিয়ন্সে পর্দার ওপারে দুজন নগ্ন মেয়েকে দেখে নেবে, এরপর সে আমার সম্পর্কে কি ভাববে? কিন্তু যখন সে চোখ খোলে তখন কোনো হাঙ্গামাই হয় না, তাই সে ভেতরে এসে দেখার চেষ্টা করে, যেখানে মিস জুজিয়ান তো কাউকেই দেখতে পায়নি, কারণ মিস জুজিয়ানের আসার আগেই বাই ইউভি এবং সু মিমি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। এটা দেখে সেনজিয়ানও বেশ খুশি হয়ে যায় এবং সে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এখানে মিস জুজিয়ানের কাছে এসে বলে যে আজকের দিন আসলে তুমি এত খোঁজ খবর কেন করছো? এই সব অজুহাত তোমার আমার বাথরুমে আসার জন্য তো নয়, যাতে তুমি আমাকে নগ্ন স্নান করতে দেখতে পারো।
সেনজিয়ানের মুখ থেকে এইসব কথা শুনে তার ফিয়ন্সেও ব্লাশ করতে করতে বলে এমন কোনো ব্যাপার নয়, এবং সে লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে নেক্সট সিন শিফট হয়ে একটি সুন্দর জায়গায় আসে যেখানে মিস জু জিয়ান এবং সেনজিয়ান উপস্থিত ছিল। মিস জু জিয়ান চিন্তিত হয়ে সেনজিয়ানকে জানায় যে সেনজিয়ান, ফাদার চান আমি তোমাকে ছেড়ে দিই, যদিও আমি তাকে মানা করে দিয়েছি, তবে তিনি আমার পিছনে পড়ে আছেন যাতে আমি ইয়াও তিয়ানহুয়াকে বিয়ে করি, এবং তিনি আজ আমাকে তার সাথে দেখা করানোর জন্যও নিয়ে যেতে চান। এটা শুনে সেনজিয়ানেরও রাগ ওঠে। ঠিক তখনই হঠাৎ মিস জু জিয়ান দাঁড়িয়ে সেনজিয়ানের হাত ধরে বলে যে চলো সেনজিয়ান, এখান থেকে পালিয়ে যাই, এখান থেকে দূরে গিয়ে আমরা আমাদের জীবন শুরু করব, যাতে কেউ কখনো আমাদের একে অপরের থেকে আলাদা করতে না পারে। মিস জু জিয়ান এতটাই সুইট ছিল, সেনজিয়ানও তাকে বলে যে কিউট মেয়ে, তুমি এ ধরনের কথা বলো না, আমি কোনো না কোনো উপায় খুঁজে বের করব। সেনজিয়ান এইসব বলছিল, ঠিক তখনই হঠাৎ আমরা দেখি যে মিস জু জিয়ান সঙ্গে সঙ্গে তাকে কিস করে দেয়, যার সাথে এই দুজনের মধ্যে একটি মিষ্টি লাভিডাভি সিন তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই সেখানে জু জিয়ানের ফাদার মাস্টার জু এসে যায়, যে রাগের সাথে জু জিয়ানের হাত ধরে বলে যে আমি বলেছিলাম না এই আবর্জনার থেকে দূরে থাকবি, এবং এই বলে সে জু জিয়ানকে জোর করে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেখানে বাইরের দিকে আমরা এখানে ইয়াও তিয়ানহুয়াকেও দেখি, এবং সে মাস্টার জুকে দেখে বলে যে মাস্টার, আপনি আসলে এই নিষ্পাপ মেয়েটির ওপর এত বেশি রাগ কেন দেখাচ্ছেন? ছোটখাটো বিষয়ে এত বেশি রাগ করা উচিত নয়। ইয়াও তিয়ানহুয়াকে হঠাৎ এখানে দেখে তো মাস্টার জুও সারপ্রাইজ হয়ে বলে, তিয়ানহুয়া, তুমি এখানে কি করছো? চলো, এটা তো ভালো হলো, তোমার সাথে আমি জু জিয়ানের দেখা করিয়ে দিই। এই বলে সে জু জিয়ানকে বলে যে তিয়ানহুয়াকে গ্রিট করো। কিন্তু জু জিয়ান তো মানা করে দিয়েছিল, যেটাতে মাস্টার জু রেগে যায়। কিন্তু তিয়ানহুয়া বলে কোনো ব্যাপার না, এখনও সে আমাকে ভালোভাবে চেনে না, যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন সে এমনটা করবে না। এর উত্তরে জু জিয়ান রেগে গিয়ে বলে, স্বপ্ন দেখা ছেড়ে দাও, আমি কখনো তোমাকে বিয়ে করব না। এই বলে জু জিয়ান সঙ্গে সঙ্গে গিয়ে সেনজিয়ানের হাত ধরে নেয়। এটাতে মাস্টার জু রেগে গিয়ে তার মেয়েকে বকাবকি করে বলে, তুমি এটা কি করছো? তুমি জানো না তিয়ানহুয়া রয়্যাল সিটির নাম্বার 1 ডিসাইপল? তুমি সেনজিয়ানের মতো আবর্জনার জন্য তোমার জীবন কেন নষ্ট করছো, যার কাছে তো তার স্পিরিচুয়াল ভেইনসও নেই? এই সব শুনে সেনজিয়ানও এবার মাস্টার জুকে বলতে লাগে, মাস্টার জু, আপনি এমনটা কেন করছেন? আপনার ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি তো একে অপরের খুব ভালো বন্ধু। আপনার এবং আমার ফাদারের বন্ধুত্বের কারণেই তো এই এঙ্গেজমেন্ট হয়েছিল, তাহলে আজ আপনি নিজে কেন এটা ভাঙছেন? এই সব হাঙ্গামা দেখে তো সেখানে লোক জড়ো হতে লাগে। ঠিক তখনই হঠাৎ সেখানে সে নিহানও এসে যায়, যে সেন ফ্যামিলিরই সদস্য, এবং সে সেন জিয়ানের ফাদারের পজিশন নিয়ে পরবর্তী ক্ল্যান লিডার হতে চাইছিল। যে এখানে এসে বলে যে সেন জিয়ান, আসলে তুমি কি বোকা, তোমার কারণেই তো এইসব কিছু হচ্ছে। তোমার কি এখনও এই কথাটা বুঝতে বাকি আছে যে তোমার কাছে তোমার স্পিরিচুয়াল ভেইনস নেই? কারণ তুমি তোমার স্পিরিচুয়াল ভেইনসকে অ্যাক্টিভেট করতে পারোনি, তাই তোমার ফাদার অর্থাৎ সেন তিয়ানহুকে তার ক্ল্যানের লিডার পজিশন ছাড়তে হবে। তো ভাবো, তোমার মতো ইউজলেসের সাথে কেই বা তার মেয়ের সম্পর্ক করতে চাইবে? এখানে যখন সে এইসব কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ সেখানে সেন জিয়ানের ফাদার এসে যায়, যে বলছিল, ইহান, আমার মনে হয় না তোমার ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে ইন্টারফিয়ার করা উচিত, এটা একেবারেই ভালো কথা নয়। নিজের ফাদারকে এখানে দেখে সেন জিয়ানও খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে মাস্টার তিয়ানহু তার ছেলেকে বুঝিয়ে বলেন যে চিন্তা করো না, আমি এখানে এসে গিয়েছি, এখন আমি সব সামলে নেব। এই বলে তিনি মাস্টার জুয়ের কাছে এসে বলেন যে আমাদের বন্ধুত্ব বহু বছরের পুরনো, আমরা দুজন একে অপরের ভাই। তো বলো যে আসলে আজকের দিন হঠাৎ করে তুমি এই এঙ্গেজমেন্ট ভাঙার কথা কেন বললে? যা শুনে মাস্টার জু উত্তর দিয়ে বলে যে বহু বছর আগে যখন আমরা এই এঙ্গেজমেন্ট করেছিলাম, তখন আমরা এই কথাটা জানতাম না যে তোমার ছেলে একজন ইউজলেস মানুষ, যার কাছে কোনো স্পিরিচুয়াল ভেইনস নেই, এবং এখন তো তুমি তোমার ক্ল্যান লিডারের পজিশনও হারাতে চলেছ। তো বলো যে আসলে আমি এমনটা কিভাবে করতে পারি? আমি আমার মেয়ের সম্পর্ক এমন ফ্যামিলিতে কিভাবে দিই যারা আমার মেয়ের প্রোটেকশনও করতে পারবে না? এটা শুনে মিস জু জিয়ান তো বেশ দুঃখী হয়ে গিয়েছিল। অন্যদিকে মাস্টার তিয়ান হুয়ের কাছেও দেওয়ার মতো কোনো উত্তর ছিল না। ঠিক তখনই হঠাৎ সেন জিয়ান বলে যে অর্থাৎ আপনি এটাই বলতে চান যে যদি আমার কাছে আমার স্পিরিচুয়াল ভেইনস থাকতো, তবে এই এঙ্গেজমেন্ট ভাঙার কোনো কারণ থাকতো না। এই বলে সেন জিয়ান এখানে সবার সামনে তার পাওয়ার্সকে অ্যাক্টিভেট করে নেয়, যা দেখে তো সবার শক হয়ে বলে যে এটা তো স্পিরিচুয়াল ভেইনস। সেন জিয়ানের ফাদার তো এসব দেখে বেশ খুশি হয়ে গিয়েছিলেন। কিন্তু ঠিক তখনই হঠাৎ মিস্টার তিয়ানহুয়া এখানে সামনের দিকে এসে সেন জিয়ানকে বলে যে আমার মনে হয় তোমার এই স্পিরিচুয়াল ভেইনস শুধু শোপিস,
এগুলো কোনো কাজের নয়। যা শুনে শেনজিয়ান জিজ্ঞেস করে, আসলে তুমি কি বলতে চাও? যার উত্তরে তিয়ানহুয়া বলে যে আমার মনে হয় তোমার এই স্পিরিচুয়াল ভেইনস নকল। তোমার সাথে লড়াই করার পরই আমি এটা প্রমাণ করতে পারবো যে এগুলো কোনো কাজের নয়। যা শুনে তো শেনজিয়ানও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এখানে মিস জু জিয়ান তো ঘাবড়ে গিয়েছিল, কিন্তু শেনজিয়ান তাকে বুঝিয়ে বলে যে চিন্তা করো না, আমার কিছুই হবে না। এবং এই বলে এখানে আমরা দেখি যে শেনজিয়ান এবং তিয়ানহুয়া দুজনই ময়দানে একে অপরের মুখোমুখি এসে যায়, যেখানে শেনজিয়ান তার মার্শাল আর্টস টেকনিক্স ব্যবহার করে দ্রুত সামনের দিকে গিয়ে তিয়ানহুয়ার ওপর হামলা করার চেষ্টা করে। কিন্তু সে দেখে যে তিয়ানহুয়ার সামনে তার স্ট্রেংথ এখনও কম ছিল, যেটাতে শেনজিয়ান একটু অবাক হয়ে যায় এবং সে মনে মনে বলতে লাগে, গতবার আমি লিজার্ডের সাথে লড়াই করতে করতে যে স্ট্রেংথ অর্জন করেছিলাম, মনে হচ্ছে সেই শক্তি এক্সট্রিম ইয়িং ইয়াং ভেইনস ট্রান্সফার করার কারণে শুধু কিছুক্ষণের জন্য আমার বডিতে এসেছিল। তাই এখন শেনজিয়ানকে তার স্ট্রেংথের বদলে তার পিওর ফ্লেমের ওপর ডিপেন্ড হতে হবে, যার জন্য আমরা দেখি সে তার ভার্মিলিয়ান ফিনিক্স বার্ডের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে শেনজিয়ানের পাঞ্চেজের আশেপাশে ফ্লেম এসে গিয়েছিল। এটা দেখে তো তিয়ানহুয়াও সারপ্রাইজ হয়ে যায় যে আসলে এই আবর্জনার কাছে এত পিওর ফ্লেম এলো কোথা থেকে। কারণ আমরা দেখি শেনজিয়ান তার সেই পিওর ফ্লেম ব্যবহার করে দ্রুত সামনের দিকে এগিয়ে তিয়ানহুয়ার ওপর অ্যাটাক করতে লাগে। অন্যদিকে তিয়ানহুয়াও তার ফ্যান ব্যবহার করে এখানে শেনজিয়ানের মোকাবিলা করার চেষ্টা করে, কিন্তু শেনজিয়ান তার ওপর ভারী পড়তে থাকে, যার কারণে তিয়ানহুয়ার হাত থেকে তার ফ্যান জ্বলে নিচে পড়ে যায়। এখানে এটা দেখে তো সবাই সারপ্রাইজ হয়ে গিয়েছিল যে আসলে এমনটা কিভাবে হতে পারে। এই ইউজলেস শেনজিয়ান তিয়ানহুয়াকে সমান সমান টক্কর কিভাবে দিতে পারছে, কারণ সে এই রয়্যাল সিটির নাম্বার 1 ডিসাইপল। এমনকি তিয়ানহুয়াও এই অপমানের কারণে খুব রেগে গিয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে তার থান্ডারের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয় যাতে সে শেনজিয়ানের প্রাণ নিতে পারে। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে শেনজিয়ানও কিছু কম ছিল না। এখানে থান্ডার পাওয়ার ব্যবহার করে যখন সে শেনজিয়ানের পিওর ফ্লেমের সাথে টক্কর দেয়, তখন সেখানে একটি বিশাল ব্লাস্ট হয়, যার প্রভাবে তিয়ানহুয়া পেছনের দিকে সরে যায়। অন্যদিকে শেনজিয়ানও উঠতে উঠতে পেছনের দিকে পড়ে যাচ্ছিল, কিন্তু মিস জু জিয়ান জাম্প করে শেনজিয়ানকে সামলে নেয় এবং সে শেনজিয়ানকে বলে যে তুমি ঠিক আছো তো? যার উত্তরে শেনজিয়ান বলে যে হ্যাঁ, আমি একেবারেই ঠিক আছি। এরই সাথে আজকের এই পাঠ এখানেই শেষ হয়ে যায়।